আসসালামু আলাইকুম। চ্যানেল লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি ব্যারিস্টার এবং সলিসিটর মোহাম্মদ আবুল কালাম চৌধুরী এবং প্রতি বৃহস্পতিবারের মতো আজকেও আমাদের সাথে একজন সম্মানিত অতিথি রয়েছেন এবং প্রথমেই আমি আমার অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন বিলেতের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, দীর্ঘদিন থেকে আইন পেশায় উনি কর্মরত। তাছাড়া চ্যানেলেস লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠানে নিয়মিতভাবে এসে থাকেন এবং আপনাদের সাথে কথা বলেন। উনি আর কেউ নয়, ব্যারিস্টার এবং সলিসিটর মোহাম্মদ আবুল কালাম। মোহাম্মদ আবুল কালাম ভাই, আপনাকে আজকের এই অনুষ্ঠানে শুভেচা এবং স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ মিস্টার কালাম চৌধুরী। অনেকদিন পরে আপনি আসলেন, আপনি হলিডেতে ছিলেন, খুব ভালো গেছে আপনার ভালো, হলিডে? আলহামদুলিল্লাহ, একটু রিফ্রেশমেন্ট। কোথায় গিয়েছিলেন? ইন্ডিয়া গিয়েছি। ইন্ডিয়াতে খুব ভালো হলিডে দেশের কাছাকাছি। ভেরি গুড, ভেরি গুড। কালাম ভাই রিফ্রেশ হয়ে এসেছেন হলিডে শেষ করে। আশা করি আমাদের আজকের প্রাণবন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, চ্যানেলেস লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠানে সাধারণত আমরা আসলে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করি, যে অনেকগুলো চেঞ্জ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রবলেম বা আমাদের সমস্যা তৈরি করে, অথবা আমাদের যে সমস্যাগুলো আমাদেরকে মোকাবিলা করতে হয়, কিভাবে করতে হয়, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করি। এবং সেই সাথে আমরা আলাপ করি যে আমাদের দৈনন্দিন জীবনে আইন বিষয় নিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই, সেই সমস্ত সমস্যা নিয়ে আপনারা সাধারণত প্রশ্ন করেন। দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্যানেলে আপনারা আলাপ করতে পারেন ইমিগ্রেশন। বরাবরের মতো আমাদের কলে আসলে ইমিগ্রেশনের প্রাধান্য থাকে, বাট আজকের অনুষ্ঠানে আপনারা ইমিগ্রেশনের পাশাপাশি আপনারা ফ্যামিলি বিষয়েও কথা বলতে পারেন। আমাদের প্যানেলে যথেষ্ট ফ্যামিলি এবং চিলড্রেন কন্ট্রাক্ট, ডিভোর্স, এগুলোর উপরে, ফাইন্যান্সিয়াল রেমেডি, এগুলোর উপরে আমাদের অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া ক্রিমিনাল বিষয়েও আপনারা অভিজ্ঞতা রয়েছে। আপনারা ক্রিমিনাল বিষয়েও আপনারা প্রশ্ন করতে পারেন, বেনিফিট, হাউজিং, অর্থাৎ সকল দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আমরা ফেস করি সেগুলো নিয়ে আপনি আলাপ করতে পারেন। দর্শক যারা ফোন করবেন তাদের নাম পরিচয় দেওয়ার দরকার নেই, কারণ এটা লিগ্যাল প্রোগ্রাম এবং আপনাদের গোপনীয়তা, কনফিডেন্সিয়ালিটি আমরা সর্বোচ্চ সম্মান করে থাকি। আর যারা ফোন করবেন খুব যত্ন সহকারে, খুব সংক্ষেপে আপনারা আপনাদের কথা বলবেন এবং আমরা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরাই যাচাই করে নিব, আমরা আপনাদের কাছ থেকে জানবো। আর আরেকটা বিষয় হলো, যারা আমাদের অনুষ্ঠানে উপদেশ নেবেন বাস্তব জীবনে, যখনই আপনারা এই উপদেশটা প্রয়োগ করবেন, অবশ্যই নিকটস্থ একজন সলিসিটারের সাথে 1-to-1 আলাপ করবেন, কারণ আপনাদের কথা বলা এবং আমাদের বোঝার মধ্যে যদি পার্থক্য হয়, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের অ্যাডভাইসটাও ডিফারেন্ট হতে পারে। তো সেই ওয়ার্নিংটা সবার জন্য থাকলেও দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের এই সপ্তাহের সমসাময়িক কালে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কালাম ভাইয়ের সাথে আলাপ করব। কালাম ভাই, তো এটা এই সপ্তাহের সবচেয়ে আলোচিত যেটা কালাম চৌধুরী, আসলে ইউ নো ভেরি ওয়েল, আমিও যেটা দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের হোম সেক্রেটারি যে প্রস্তাবিত যে ইলিগ্যাল ইমিগ্রেশন বিল, এইটাই হচ্ছে এই সপ্তাহের সবচেয়ে আলোচ্য বিষয় এবং খুব বিতর্কিত হচ্ছে বিলটা। কারণ বিলের যে মেইন প্রভিশন যেগুলো হচ্ছে যে এই যে বর্ডারে যারা চ্যানেল ক্রস করে যারা আসে, বোটে করে, বিশেষ করে যারা ইলিগ্যাল ইমিগ্রেন্ট, যারা ভিসাবিহীন, যাদের কোনো ভিসা নেই বা লিভ টু রিমেইন যারা নিয়ে না আসবে, শুধুমাত্র যারা ইলিগ্যাল এন্ট্রেন্ট, এখন তারা লরিতে আসুক বা চ্যানেল ক্রস করে আসুক বোটে, বা এই ব্যাপারে বলা হচ্ছে যে যারা ইলিগ্যাল ইমিগ্রেন্ট যারা, তাদের বেলায় যে কঠোর যে প্রভিশন, সেটা প্রথম প্রভিশনটা হচ্ছে খুবই আমি বলবো যে ইরেশনাল প্রভিশন। আমি একজন ইলিগ্যাল ইমিগ্রেশন বিল 2023 28 দিন একটা ব্যারিয়ার দেয়া হচ্ছে, যে 28 দিনের মধ্যে তারা ফেরত দেওয়ার চেষ্টা করবে, রিমুভাল ব্যাক, এটাকে রিমুভাল বলা ঠিক না, মানে ফেরত দেওয়া, রিটার্ন দেওয়া। রিমুভাল হচ্ছে যারা প্রবেশ করে ফেলেছে, যারা ইন্টারনালি মানে দেশের মধ্যে আছে, তাদেরকে যখন বাইর করে দেওয়া হয় সেটাকে আমরা রিমুভাল বলি। এটাকে বলা হচ্ছে যে প্রবেশে নিষেধ, মানে ওই বর্ডারেই তাদেরকে ডিটেইন করা হবে এবং ডিটেইন করে তাদেরকে
যত তাড়াতাড়ি পারা যায় তাদেরকে রিমুভের ব্যবস্থা করা হবে। এখানে আরেকটা জিনিস বলা, যাদেরকে রিমুভ করা হবে আর জীবনে এই দেশে আসতে পারবে না। সেটা পরে বলছি, আমি একটা পরে আসছি। তো এই কারণে যে 28 দিন কি হবে, তারা কোনো অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না, কোনো বেইল নাই, কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না, নাম্বার 1। কোনো বেইল অ্যাপ্লিকেশন করতে পারবে না। নাম্বার 3 হচ্ছে তারা এই বিষয়ে কোর্টে জুডিশিয়াল রিভিউ বা চ্যালেঞ্জ করতে পারবে না, কোনো রেমেডি চাইতে পারবে না, কোনো রেমেডি নাই। এবং যদি 28 দিনের থেকে আরেকটু বেশি হয়, দে ক্যান এক্সটেন্ড ইট আপ টু 45 ডেজ। তো এর মধ্যে তারা রিমুভ করবে, যেটা এই হচ্ছে মেইন যে প্রভিশন। আর বলা হচ্ছে যারা ইলিগালি আসবে এইরকম, তাদেরকে যে রিমুভ করা হবে, তারা পার্মানেন্টলি ব্যান, এই 10 ইয়ার্স ব্যান, 20 ইয়ার্স এরকম না, এরা পার্মানেন্টলি জীবনে কখনো আর আসতে, বিয়ে শাদী করলেও আর সম্ভব না, কোনোভাবে সেটেলমেন্ট, মানে বলা হচ্ছে যেটা খুবই কঠোর প্রভিশন। যে এখন তো আমরা দেখেছি যারা ইলিগেল এন্ট্রেন্ট বা যারা অবৈধভাবে দেশে এসছে, তারা বিয়ে করলে সেটেল স্পাউসের সাথে যদি বিয়ে শাদী করে, তখন ছেলে মেয়ে হলে তারা তখন বা এক্সেপশনাল গ্রাউন্ডে তাদেরকে ভিসা দেওয়া হয়। এই বিলের মধ্যে বলা হচ্ছে দে ক্যানট মেক এনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন। আরেকটা জিনিস আমি আপনার সাথে অ্যাড করতে চাচ্ছি, এবং রিমুভালের ক্ষেত্রে বলা হচ্ছে যদি বাচ্চা হয়, মহিলা হয়, vulnerable হয়, তাদেরকে যে দেশ থেকে এসেছে সেই দেশে পাঠানোর চেষ্টা করা হবে, না হলে থার্ড কান্ট্রি। এখন এইখানে বলা হচ্ছে ইরান থেকে যদি কেউ, যেখানে কিন্তু মোর দেন 80% সাকসেস রেট, তারাও যদি আসে, তাদেরকে ফোর্স ওইখানে, অর্থাৎ মরো আর বাসো, এটা তোমার ব্যাপার। এটা আসলে খুবই ইনহিউম্যান একটা প্রভিশন আসতে যাচ্ছে, যেটা আমরা তা ইউ আর দি ইমিগ্রেশন লই, আর আমি তো ইমিগ্রেশন লই। আমি যদি বলি তাহলে এটার বিপক্ষে কি আসবে, আমি বলি যে কি ফেস করবে হোম আচ্ছা, একটা আপডেট দেখি। গ্যারি লিনেকার, উনি একজন, আপনি জানেন স্পোর্টসের উনি একজন ফুটবলার, উনি যে কথাটা, গ্যারি লিনেকার কিন্তু উনি বলেছেন যে এই প্রভিশনটা জার্মানের নৎসি বাহিনীর যে ছিল, আপনার যে নীতি ছিল, এই নীতির সাথে উনি তুলনা করেছেন এবং বলেছেন যে এটা এরকম বিভৎস। এরকম গ্যারি লিনেকার উনার আবার পদত্যাগ দাবি করেছেন আপনার কনজারভেটিভ পার্টির এমপিরা। উনি বলছেন যে বিবিসির মতো জায়গায় 1.3 মিলিয়ন পাউন্ড উনি বেতন পান, বিবিসির ট্যাক্স পেয়ারদের মানি। সো এই যে গ্যারি লিনেকারের বিরুদ্ধে উনি আবার বলেছেন যে এটা ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ আমি যে কথা বলবো আমার এই স্পিচটা, অফকোর্স এটা পলিটিক্যাল, আমরা পলিটিক্যাল মোটিভ যদি বলি, যে পলিটিক্যাল ইয়েতে ক্রিটিসিজম করা যেতে পারে, রাইট। দিস ইজ নট দ্য কোর্ট, আমরা কোর্টের এরকম সমালোচনা করতে পারি না, বাট পলিটিক্যাল ভিউ আমরা সমালোচনা করতে পারি। আমি যদি বলি গ্যারিলিনেকা হয়তো খোলামেলা সেটা ডিফারেন্ট ওয়েতে খুব শক্তভাবে কথা বলেছেন। আমি যদি লিগ্যাল ওয়েতে বলি, আপনি জানেন যে 1951 কনভেনশন যেটা আছে, সেই কনভেনশনের কথাটা হচ্ছে যে কোনো সিগনেটরি রাষ্ট্র হিউম্যান রাইটসের কন্ট্রারি, অর্থাৎ ওইটার এগেইনস্টে কোনো ল তৈরি করতে পারবে না, এরকম একটা প্রভিশন। আমরা আসবো কালাম ভাই, এখানে ইউনাইটেড নেশনস এরও কিছু আমাদের আপডেট আছে, যে কনভেনশন আছে, এইটা নিয়েও আমরা আলাপ করব। আমাকে বলা হচ্ছে প্রচুর সম্মানিত কলার রয়েছে, যার কারণে ওইটা কিন্তু লিগ্যাল চ্যালেঞ্জের মোকাবেলা হবেন হোম সেক্রেটারি, এটা নিশ্চিত। বা হেভিয়াস কর্পাস রিটের যে আমরা জুডিশিয়াল রিভিউ বলি, সেইটা হতে পারে। তো এই জিনিসগুলা কিন্তু হোম সেক্রেটারি, আমি জানি না কোন দিকে, তবে ইউনাইটেড নেশনস এর স্টেটমেন্ট রয়েছে। আমরা পরবর্তী সেগমেন্টে ইউনাইটেড নেশনস এর শুধু গ্যারি লিনেকার নয়, অনেকেই কিন্তু উষ্মা প্রকাশ করেছেন এবং ভীত সন্ত্রস্ত, খুবই সমালোচনা হচ্ছে। আমরা দেখবো এই পরবর্তী সেগমেন্টে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। দর্শক, আমাকে বলা হচ্ছে প্রচুর সম্মানিত কলার আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য অপেক্ষা করছেন। আমি দেখি প্রথমে কে আছেন লাইনে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি জানতে আসলাম, আমি সিটিজেনশিপ লাগিয়ে অ্যাপ্লাই করছিলাম অনলাইনও 30 তারিখ ডিসেম্বরও, ফিঙ্গারপ্রিন্টও দিছিলাম ও সমান তারিখে। এখন পর্যন্ত আমি কোনটা পাইলাম না, এটা কি তো হইতে পারে? আপনি কাগজগত ছাড়া অনলাইনে জমা দিছেন নি? জি না, সবকিছু আমি ওদিনও না নিয়ে লগে ডকুমেন্ট, সব ডকুমেন্ট আমি সাবমিট করছি। ওকে, ঠিক আছে, আপনি ওয়ারি করার কিছু নাই। এখন আমরা লয়ারও জানি যে ম্যাক্সিমাম 6 মান্থ পর্যন্ত একটা ব্যাকলগ আছে, তারা আপনারা জানাইতো না, আমরা লয়ার যারা, আমরা হোম অফিস থেকে একটা নোটিফিকেশন লুইজ দেয় যে 6 মান্থ পর্যন্ত কোনো ধরনের রিমাইন্ডার বা এরকম কিচ্ছু করা হইতো না।
ব্যাকলগের কারণে একটা লেটর আপনি যে অ্যাপ্লিকেশন করছেন আই থিঙ্ক ইউ নিড টু ওয়েট হলে ইয়ে পাইবা ওয়ারির এমন কিছু নাই ইদানিং প্রায় ডিলে হয় বাট এই ডিলেটা কেউ যেন ওয়ারি করেন না ইফ এভরিথিং ইজ ওকে অ্যাপ্লিকেশন ওকে হয় সবটা ঠিক আছে ডিসিশন পাইবা কোনো চিন্তা না আর সবচেয়ে বড় জিনিস হইলো ওয়ান্স দি অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং আপনি তো লফুলি দেশও আছে এটা অনেকে মনে করেন যে বা ব্রিটিশ সিটিজেনশিপ আপনি করছেন এটা কোনো অসুবিধা নাই ওয়েট করুকা ইনশাল্লাহ ধন্যবাদ ওয়ান্ডারফুল আমরা যাব পরবর্তী থেকে আছেন লাইনে দেখি কে হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্ন প্লিজ আচ্ছা বেটা আমরা কেন একটা প্রবলেম আছে আমরা কেন পারান না টাইম ফুলারে এনো দেয় না আমরা বড় দামিশ করি ওকে মানে ইন্ডিয়া বা হতন ছিল আমার সলিডা বা সরকারে তারা কোনো আমরা এরকম অনেক তো খরচ না লিগের যে খরচ তো কভার দিতে পারি থ্যাংক ইউ হুনুকা আমি একটু 2 মিনিট মিস্টার বেস্টার কালাম যদি আমি যেটা কইতাম সারাম আমরা যারা ল্যান্ডলর্ড যারা প্লিজ যত ল্যান্ডলর্ড আছেন একটু কেয়ারফুলি শুনুন জানো আমরা ল্যান্ডলর্ড যারা নামমাত্র ল্যান্ডলর্ড কিন্তু কোনো লিগ্যাল কোনো রিকোয়ারমেন্ট হকলতা হকলে ফুলফিল করেন না খালিও যে আদ দিলে কে যাতে একটা দিলাইন এখন কিন্তু ল্যান্ডলর্ড টেনান্ট অ্যাক্ট কিন্তু খুব স্ট্রং কারণ লট অফ থিংস আছে গ্যাস সার্টিফিকেট ইলেকট্রিক সার্টিফিকেট তারপরে ওই যে হাউ টু রেন্ট যে বুক যেটা এটা সবটা কিন্তু দেওয়া লাগে আমি প্রায়ও দেখছি অনেক এই জিনিসগুলা দেইছুন না বা যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ দিলাই অনেক সময় যাতে একটা ফর্ম সাইন করিয়া এবং পরে কিন্তু ইভিকশনও গিয়া সাফার করেন তো আপনি যেভাবে ফোন করছেন আপনার যদি ও যে কাগজগুলো আমি কইলাম এগুলা যদি থাকে টেনান্সি এগ্রিমেন্ট থাকে আপনার টেনান্ট বাইর করা কঠিন নাই আপনি সেকশন 21 নোটিশ দিবা 2 মাসের নোটিশ দিবা নোটিশ পিরিয়ড এক্সপায়ার হইলে পজেশন প্রসিডিংস করবা ইউ সিম্পলি পজেশন অর্ডার মিলে সাফার করেন খেরা যারা কাছে টেনান্সি এগ্রিমেন্টের কপি নাই গ্যাস ইলেকট্রিক দিছুন না বা ডিজ রিপেয়ারের সমস্যা আছে ডিজ রিপেয়ার ক্লেমও কিন্তু আরো সিরিয়াস তো ওটাই গিয়া অনেক কমপ্লিকেশন ক্রিয়েট হয় আর সকলটা যে ঠিক মতো থাকে আপনি সিম্পলি অ্যাক্সিলারেটেড প্রসিজিওর ফলো করতে পারবা যেটা ভেরি কুইক ডিসিশন দিলে কোর্টে তবে ইদানিং আমরা একটা ফেস করলাম বেইলিফ যে ফরেস্ট যে সেকশন বেইলিফ খুব ডিলে হয়ে যায় বিকজ কোর্টের স্টাফ শর্টেজ লাগে দ্যাট ইজ সিরিয়া এবং এটা আমরা দেখি আমরা কিছু লেখালেখি করলাম কোর্টও যে হয়দার কোর্ট ক্যান এঙ্গেজ প্রাইভেট বেইলিফ রাদার দেন কোর্ট বেইলিফ তবে এইখানে একটা জিনিস আছে উনি যে বলেছেন যে তানরে তো রেন্ট দেন না সো রেন্ট না দিলে কিন্তু সেকশন 8 একটা প্রভিশন আছে সেকশন 8 এ এটা হইলো ভেরি ডিফিকাল্ট 2 মান্থস যদি রেন্ট দিই থাকে এটা করেন না জানো রেন্টর ইয়ে করলে এটা ক্লেম হয়ে যায় যে ক্লেম করলে হ্যাঁ গিয়া কোর্টও কইব আমি 8 পাউন্ড 2 পাউন্ড করে দিমু আপনি বা করতে পারতা নাই আপনার রেন্ট যেটা ডিউ আমি যেটা অ্যাডভাইস করি ক্লায়েন্টরে আপনি পজেশন প্রসিডিংস করবা আর এটা ক্লেম করে দিবা আলগা তখন হয় কি তা দুইটা সেপারেট থাকে কারণ ওই যে রেন্ট দেন না পজেশন প্রসিডিংস ইউ কিন্তু ডিলে হয়ে যায় এবং ডিলে হইয়া গিয়া হ্যাঁ কন্টেস্ট করবো দিতে পারেন না প্রবলেম তার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ বেনিফিট আটকে গেছে কি তখন কোর্টে অনেক সময় গ্রেস পিরিয়ড দেয় এবং ও যে মান্থলি একটা ডাইরেক্ট ডেবিট করে আপনি দেখবা আদায় করছেন 200 পাউন্ড বাট এগেইন গিয়া যখন কোর্টে অ্যাপ্লিকেশন করবা গেছে গিয়ে খরচ আরো 500 পাউন্ড এখানে কালাম ভাই আরেকটা জিনিস যদি অনেক ল্যান্ডলর্ড আছেন আসলে আপনি যে রিকোয়ারমেন্ট গুলা কইছেন দরকার যে এই যে ইপিসি গ্যাস ইলেকট্রিক এবং হাউ টু রেন্ট গাইড বুক যদি না দেওয়া থাকে এখন যদি দিলাইন আর দিয়া তান যদি প্রুফ থাকে তে তাইন সেকশন 21 ইস্যু করতে পারে ওটা চাই কি যে অ্যাপ্লিকেশন every documents attach করিয়া দেওয়া লাগে ডাউনলোড করা লাগে এক্স্যাক্টলি সো দ্যাট ইজ প্রবলেম এগুলা না থাকলে কিন্তু আমরা প্রবলেম ফেস করি আর তারপর আরেকটা প্রবলেম হয় রেন্ট ডিপোজিট একটা টিডিএস রেন্ট ডিপোজিট স্কিমও রাখেন না অনেকে এমনি নিয়াত রাখেন ক্যাশ এগুলা কিন্তু ফলো করবা ওই যে আমরা গুগলও এখন .gov UK গেলে আপনি ল্যান্ডলর্ড হিসেবে আপনার ডিউটি কিতা সবটা ইজি আছে আপনার বাচ্চারা কইলে ফরিয়া কইতে পারবো যারা ল্যান্ডলর্ড প্লিজ ওগুলা লিগ্যাল যে রিকোয়ারমেন্টগুলা ওগুলা ফুলফিল করবা টেনান্টর কিন্তু অলওয়েজ প্লাস পয়েন্ট থাকে হ্যাঁ পজিটিভ জায়গার মাঝে থাকে আর ল্যান্ডলর্ডরা কিন্তু খুব ইয়ের মাঝে থাকেন সো আপনার যে ডকুমেন্টের এভিডেন্স এভরিথিং ওকে থাকে আর আরেকটা জিনিস যেটা লাইসেন্সিং প্রায় সব কাউন্সিলও এখন কিন্তু লাইসেন্স লাগে ট্রেন দিতে হইলে এটা একটা জিনিস
প্লাস যদি মর্গেজ থাকে ইউ নিড টু ইনফর্ম ইউর ল্যান্ডার যে আমি এটা রেন্টে দিলাম। তো ওই জিনিসগুলা ল্যান্ডলর্ডরা খুব খেয়াল করবা। ধন্যবাদ চাচ্ছি, ওয়ান্ডারফুল, খুব এক্সপ্লেনেশন দিয়েছেন কালাম ভাই। আশা করি আপনাদের প্রশ্নের, আপনার দর্শক প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা যাব জটপট আরেকটা কলের যদি দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন। জি জি জি, বালা, আপনি বালা আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা তো কোনো নাম ঠিকানা নিলা না, অন্য চ্যানেল তারা আদল হইয়া যায় কি নাম হোক, ঠিকানা হোক, ডাকনামা হোক, তা হইতা। আসলে দর্শক, যে লিগ্যাল প্রোগ্রামগুলো আসলে অনেক, যেমন মনে হোক ল্যান্ডলর্ড হোক, অনেক ক্রিমিনাল ম্যাটার হোক, ফ্যামিলি ম্যাটার হোক, আসলে সবর গোপন রাখিয়া আপনারা ফোন করলে পালা, যেমন আরেক পার্টিও হয়তো শুনি লিতে পারেন। গতিকে আমরা আসলে অনুরোধ করি যে আপনার কইবা না, কারণ আপনি হয়তো আরেকজন কন্টেস্টেড পার্টি আছেন, আপনি এখান খোয়ার লগে লগে আপনার উইকনেস বা দুর্বলতা হেন জানি লিতে পারেন। বুঝছেন নাকি তা কইছে? যায় কৌকা স্যার, আপনার কোনো প্রশ্ন আছে? ওকে, আমার প্রশ্ন হইলো কেমন জয় জয়। বর্তমানে তো এই যে স্টুডেন্ট ভিসা বা কেয়ার ভিসা, তো দেখা হতো যে এই যে কন্ট্রাক্ট ম্যারেজ যেটা যায়, এটা তো হলেও আর আসলে কোনো আসল ম্যারেজ নাই। যায়। তখন আমার প্রশ্নটা হইলো যে যেও আলকা কন্ট্রাক্টে ডিফেন্ডার হইয়া ইয়া তো খেলছন কিনা, এখন ফিউচারে দেন যদি এন বিয়া করেন, ও তো মেয়েও কা ছেলেও কা যদি বিয়া করেন, লিগেল হইবার লাগি এই যে তারা কন্ট্রাক্টে আইছে, এটা তো রেকর্ড আছে। দেখো, আপনি যে কইরা যে অনেকে কন্ট্যাক্ট করিয়া আইরা, এটা কিন্তু আমরা এন্টারটেইন করিয়ান না, কারণ আমরা গেছে এই ধরনের কোনো প্রমাণ নাই। এটা হয়তো আপনি কইরা, হয়তো আপনি খেরো গেছ থেকে শুনছেন, বাট আমরা মনে করি যে যারা ওই দেশও আউকা বা যারা এখানে আইরা, তাই জেনুইনভাবে বিয়া করিও আইরা এবং হোম অফিসে চেক করিও ভিসা দেন। আর এটা মাত আসলে টেলিভিশনও যদি সুনির্দিষ্ট প্রমাণ না থাকে, আমরা আসলে অনেক সময় মাতলে এটা অফকমর কিছু প্রবলেম আছে, আমরা টেলিভিশনেরও অনেক সমস্যা আছে, কারণ কোনো প্রমাণ ছাড়া আমরা এলা মারতাম পারি না। দর্শক, আমি বুঝছি আপনার বক্তব্য, বাট আমরা মনে করি এটা আসলে নামাতেও বলা। আমরা যাব পরবর্তী কলারের কাছে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি স্টুডিওতে মাত্রা চাই। জি, আপনি স্টুডিওত মাত্রা। দর্শক, আপনার প্রশ্ন হোক। জি, আমার প্রশ্ন হইল, আমার একজন বোনের ছেলে, জি, উনি উনার মানে ওয়ার্ক পারমিট নিচ্ছেন উনি কেয়ার ভিসাতে। জি জি। তো উনি কয়েকদিন আগে বাংলাদেশে গেছেন, বিয়ে করে আসছেন। এখন উনার ওয়াইফকে আনার জন্য কি কি লাগবে, এই প্রশ্নটার উত্তর আমি জানতে চাই। ওকে, কালাম ভাই, সিম্পল, তাই এজ এ স্পাউস ওয়ার্ক পারমিটের স্পাউস হিসেবে অ্যাপ্লিকেশন করতে হইবা, এটা ভিসা দিব, কারণ কোনো সমস্যা না। যারা ইদেশ আন্ডার ওয়ার্ক পারমিট ভিসা আছেন বা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, এরা কিন্তু বাংলাদেশ থেকে স্পাউস আনতে পারবা, অ্যাপ্লিকেশন করলে তারা ভিসা দিবে, এটা কোনো সমস্যা নাই। তান তো ওয়াইফ আর ইংলিশ লাগে না, জাস্ট ওয়েল মেইনটেনেন্সর রিকোয়ারমেন্ট, মেইনটেনেন্সর অ্যামাউন্ট আমার মনে হয় 1270 হইল গে তান হাজবেন্ড যেই না আছে। সিম্পল, মেইনলি যেটা তারা দেখবো যে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপটা তারা বেশি জেনুইন কিনা থাকে, আর পয়সার তো এটা দেখাই লওয়া যায়, এটা সমস্যা হয় না। ওটাই করবা যে রিলেশনশিপ, তাদের বিয়াজে হয়েছে, কিলো হয়েছে, কমিউনিকেশন, ওটা কিন্তু আমি দেখছি ওয়ার্ক পারমিট স্পাউস বা স্টুডেন্ট স্পাউসের বেলায় বেশি ইম্পর্টেন্ট দেখে তারা। ওটা কনসিডার করলে আর কোনো সমস্যা হইতে নাই, ভিসা পাইবা। ওয়াইজ তাই না নিলে বালা আমি মনে করি। আর এখানেও একটা জিনিস হইল গিয়ে তার মেনটেনেন্সটা আসলে তারা একটু সিরিয়াসলি দেখে। তার যদি ওয়াইফ তখন আই থিঙ্ক 385 পাউন্ড 28 days, আর হাজবেন্ড হইল গিয়ে 1270, এইটা হইল গিয়ে মেইনলি রিকোয়ারমেন্ট, আর বাকি হইল গিয়ে রিলেশনশিপ দুইটাও মেইন, বা অ্যাকোমোডেশন থাকলে অ্যাকোমোডেশন বালা। যাব দর্শক পরবর্তী কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, আসি আমি। জি, আপনি মাতুকা, আমরা মাতুর নাম খৌকা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুজন লিখেছেন, আমার সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমার একজন আত্মীয় একটা অ্যাপ্লিকেশন থাকি, 15-16 মাস হয়ে গেছে, ফাদার অ্যাপ্লিকেশন। জয়। তো তার বিয়া হয়েছে, একটা ছেলে হয়েছে, 6-7 মাস হয়ে গেছে। জয়। এখন তারা কইছে যে বায়োমেট্রিক দিবা লাগি। জয়। তো 2-3 সপ্তাহ হইছে বায়োমেট্রিক দিয়াইছো, আর কত সময় লাগবো, আর কিলা দিব, তার আপনার আমাদের জানা। ওকে, জয়। না, এটা আর বেশি দেরি হইতো না, যে বায়োমেট্রিক হইলে বায়োমেট্রিক দেওয়ার পরে খুব একটা বেশি লেট করে না। এটা যেহেতু অনেক দিন লেট হয়ে গেছে গিয়া, 15 মাসের মতো হয়েছে, হোপফুলি এখন ভেরি সুন আইব। আর হয়েছে না চাইল্ড হয়ে গেছে গিয়া,
সো ইটস ওকে, কোনো অসুবিধা নাই। তো চাইল্ড হয়ে গেছে যখন, সো ইটস ওকে, একটু ওয়েট করুকা, ভিসা আইব আর কি, এটা রিফিউজ করতে নাই। ধন্যবাদ দর্শক, যাচ্ছি পরবর্তী কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি টেলিভিশনটা বন্ধ করিয়া অথবা অন্য রুমে যাওয়া গিয়া। দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আপনি টেলিভিশন শুনুন না জানি, আপনি খুব সংক্ষেপে আপনার প্রশ্ন হোকা। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হইল, আমি একটা ছোট একটা দোকান আছে আমার বা দিলাম, জয় জয়। তখন বা রেন্ট দেন না, তখন তারা বা কি বস্তু করা লাগবে এবং বা আসিলা কালেকশন করা যায়। রেন্ট, এটা কি তার রেন্ট দিছুন না কমার্শিয়াল টেনেন্সি না আপনার লিজ দিছুন? লিজ, কমার্শিয়াল প্রপার্টি লিজ দিছুন তারে? লিজ দিছি, লিজ দেওয়ার রেন্ট ওর না কি দেন না জয়। লিজর কপি ওটা লইয়া একজন সলিসিটারও গেছে যাইবা, ও লিজর কপিত গাওয়া আছে তাইন যদি রেন্ট যদি দেন না তে কিলা ইগো করবো। যে সময় লিজ, প্রত্যেক লিজ আপনার থাকে যে আপনি রিএন্টার করতে পারবা কতদিন রেন্ট বাদ দিলে, ইভেন আপনি যদি ফরফিচার হয় এটারে আপনি লিজ এটা ফরফিট করতে পারবা। যে যদি তাইন আপনার লিজর যদি কোনো কভিনেন্ট হুইচ ইজ ফান্ডামেন্টাল হইলগি রেন্ট যদি তাইন না দেন, ইভেন আপনি কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবা লিজ ইগু ফরফিট করবার লাগি। সো দেয়ার আর রেমিডিজ অ্যাভেইলেবল। রাইট, ইউ said rightly, যেটা কমার্শিয়াল কিন্তু ডিফারেন্ট, রেসিডেন্সিয়াল এন্ড কমার্শিয়াল ডিফারেন্ট। আপনার এটা হইল কমার্শিয়াল। কমার্শিয়াল রেন্ট যদি ডিউ হয়, স্ট্যাটিউটরি ডিমান্ড করিয়া বেইলি ফাটাইয়া আপনি করতে হবে, ওটা হইল মেইনসে বেশি করে আর কি। এবং লিজও লেখা থাকে। যদি আপনার যদি রেন্ট না দেন, রেন্ট না দিলে এটা স্ট্যাটিউটরি ডিমান্ড নোটিশ দিয়া আপনি বেইলি ফাটাইলে বেইলিফে গেলই আইব বা সিজ করবো। বাট মিউচুয়ালি দেখো এরকম, কারণ টেনান্ট যদি বেশি হয় আপনার ও অপশন বা কালাম যদি যেটা কইছেন যে আপনার সেকেন্ড অপশন হইল ফরফিট করতে পারবা লিজ। সো বহুত অপশন আছে, অলওয়েজ মনে থাকে জানো কমার্শিয়াল একটু স্ট্রং, মানে ডিমান্ডটা খুব স্ট্রং, আর রেসিডেন্সিয়াল আর একটা প্রসিজিওর, ডিফারেন্ট প্রসিজিওর। আপনার এটা হিটার লাগানো, আমরা আগে যেটা মারছিলাম এটা ডাইরেক্ট আপনি ইয়ে করুকা। বাট হোয়াট ইউ সেড, কোনো লয়ার লগে আপনি যোগাযোগ করেন জানো, হি উইল অ্যাডভাইস ইউ প্রপারলি। ওয়েল দর্শক, আমরা সব সময় কইব কমার্শিয়াল প্রপার্টি গুলা কিন্তু আসলে পয়সা আলা মানুষের গেছে থাকে। সো অলওয়েজ টেক লিগ্যাল অ্যাডভাইস। আপনি লিগ্যাল অ্যাডভাইস ছাড়া গেলে অনেক সময় বিপদ। আমরা আসলে লিগ্যাল অ্যাডভাইসটা কিন্তু আমরা বেসিকটা দেই। আমরা কিন্তু এই 1 মিনিট 2 মিনিটে কৌকা মানে ডিটেইলস অ্যাডভাইস ভেরি ডিফিকাল্ট। বাট অলওয়েজ আমরা কাছে বেসিক আইডিয়াটা নিয়ে আমরা মনে করি আপনি প্রপার ওয়েতে যাইতা, ওটা হইল নিয়ম আর কি। তাইলে আপনার সেফটি থাকবো, কোনো রিস্ক থাকতো না। ওয়ান্ডারফুল। আমরা যাব পরবর্তী কলারের কাছে, দেখি কে আছেন। হ্যালো দর্শক, আপনার প্রশ্ন হোকা। আপনার টেলিভিশন শুনবা না কিন্তু। দর্শক আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশন শুনবা না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন হোকা, টেলিভিশন শুনবা না। আমি প্রাইভেট রেন্টই থাকি, আমি রেন্ট তো ঠিক মতো দিয়া যাইলাম যায় তখন কিতা রেন্টুরে আমারে যে কোনো সময় 21 দিয়া বাগরিত হবনি। 20 সেকশন 21 ওইলগি ল্যান্ডলর্ডর আপনার একটা আত্মীয়ার যে কোনো সময় তান গড়, তাই যেহেতু গড়ের মালিক আপনারে তাইন ই গড় তো আপনার পার্মানেন্ট গড় নাই, এটা হইল গিয়ে আপনার রেন্টি গড়। তাইন চাইলে আপনারে বার করে দিতে পারেন সেকশন 21 2 মাসের নোটিশ দিয়া। কিন্তু তাইন দিতে হইলে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আসলে তাইন কমপ্লাই করা লাগবো। সো ইকরা যে কোনো ল্যান্ডলর্ডর একটা রাইট আছে, তার গড়ও যে কোনো সময় গিয়ালে গড়র তার যদি ভালো লাগে না অথবা কোনো কারণ ছাড়াও হে তার একটা রাইট আছে আপনারা বার করে দিত সেকশন 21 দিয়া। বাট সেকশন 21-এর যেটা কালাম ভাই আগে প্রসিডিউরগুলা হইছে এগুলা তাইন মেনটেন করিয়া দিতে হইব। ঠিক আছে দর্শক, আমরা জটপট আরেকটা ফোন দেখি। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শফিকুল বাংলি থেকে। আমি বলতাম স্যার, আমাদের ইলিগাল ইমিগ্রেশন সম্বন্ধে যে আমাদের হোম সেক্রেটারি এবং আমাদের ডিসিশন প্রাইম মিনিস্টার বলেছেন, এটা তো আমি গভর্নমেন্টকে সাপোর্ট করব। কেন কেন? রাইট, ঠিক আছে, রাইট। এটা অপিনিয়ন, ব্যক্তিগত, আমরা এটা নিয়ে ক্রিটিসাইজ করব না। এটা তো আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের হোম সেক্রেটারি তো বলছেন যে দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। বাট উই আর দি লয়ার্স, আপনাকে ল ফলো করতে হবে। যেটা আমি বলছি যেটা সেটা হচ্ছে যে
ইউকে যদি ইউনাইটেড নেশন 1951 কনভেনশনের সিগনেটরি হয়, একটা অব্লিগেশন রয়েছে যে ওই আর্টিকেল 8 বা মানে যে আর্টিকেলগুলো আছে ওইগুলার কন্ট্রারি মানে পরিপন্থী কোনো ল তৈরি করতে পারবেন না। তাহলে জিনিসটা আমরা বলতে চাচ্ছি এটাই যে লিগ্যাল চ্যালেঞ্জের মোকাবেলা হতে পারে। আমরা এরকম বলছি না যে আপনি খুশি কি কে খুশি, এটা স্বাভাবিক, যে কোনো ম্যাটারে দুইটি পক্ষ থাকে, কেউ হয়তো এগ্রি করবেন, কেউ ডিসএগ্রি, মানে ডিবেট তো এইখানেই। বাট আমরা যেটা বলতে চাচ্ছি যে লিগ্যাল পজিশনটা কি, লিগ্যাল পজিশনটা এই যে একজনকে আপনি ধরবেন, সে ক্রাইম করে নাই, দিস ইজ নট এ ক্রিমিনাল, সো দ্যাট ইজ এ ফলস ইমপ্রিজনমেন্ট হবে। আমি যারা লয়ার যারা আমরা যে কাউকে আটক রাখতে পারবেন না আপনি উইথাউট এনি রিজন। সো that is your view is welcome, no problem, good, কোনো সমস্যা নেই। দর্শক আসলে এই ডিবেটটা আসলে অনেকের কাছেই রয়েছে, এইটা নিয়ে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি বলবো যে আমরা আপনার এই বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই, আপনার নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু ইউনাইটেড নেশন জাতিসংঘ যে কথাটা বলেছে আমরা সেটা নিয়ে আমরা চলে আসব খুব বিরতির পরে। আমাকে বলা হচ্ছে ছোট্ট বিরতিতে যাওয়ার জন্য। দর্শক যারা আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে থাকবেন, আর বিরতির পর আবার আপনাদের সাথে কথা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি চ্যানেলস লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি ব্যারিস্টার এবং সলিসিটর মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, এবং আমার সাথে রয়েছেন কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, চ্যানেলস লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠানে নিয়মিতভাবে যিনি আমাদের অনুষ্ঠানে এসে থাকেন, কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ব্যারিস্টার এবং সলিসিটর মোহাম্মদ আবুল কালাম। কালাম ভাই, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকে কিন্তু অনেক দর্শক আমাদেরকে কথা বলছেন, আমি দর্শকরা অপেক্ষা করছেন, তারপরেও খুব ছোট্ট আকারে 2 মিনিট আমি একটা বিষয় নিয়ে আলাপ করব। আমরা এর আগে কিন্তু ইলিগাল ইমিগ্রেশন বিল নিয়ে আমরা কথা বলছিলাম 2023, যেটা কিন্তু গত পরশুদিন আসলে পার্লামেন্টে এসেছে। আমরা স্ক্রিনে দেখতে পারবো যে নতুন ইমিগ্রেশন বিল, যেটা নিউ ইউকে ইমিগ্রেশন বিল ফর ইলিগাল ইমিগ্রেশন ইন 2023, এবং আমরা যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম যে এই বিষয়গুলোই কিন্তু যে আসার পরে পাঠিয়ে দেওয়া হবে, এবং বিভিন্নভাবে এটার বর্ণনা বিভিন্ন ক্রিটিক্স বলেছেন। আরেকটা নিউজ আছে এইখানে যে কথা বলা হচ্ছে যে ওয়েদার এই 2023 বিলটা কি লিগেল না ইলিগেল, অর্থাৎ ইলিগেল ইমিগ্রেশন বিলটা কি আসলেও লিগেল। সো সেটা আমরা স্ক্রিনে দেখতে পারবো যে নিউজটা আসলে খুবই ইন্টারেস্টিং, এবং এইখানে অনেকে মনে করছেন যে এই যে ইজ দ্য গভর্নমেন্টস নিউ ইলিগাল ইমিগ্রেশন বিল লিগ্যাল, অর্থাৎ এই যে ইমিগ্রেশন বিলটা কি লিগ্যাল কিনা, এবং এটা ইলিগ্যাল মাইগ্রেশন বিলটা, এবং এইখানে স্কাই নিউজে আসছে, এবং এটা নিয়ে কিন্তু আমরা এর আগের সেগমেন্টে আমরা কল পেয়েছি, এবং এটা কিন্তু শুধু এই কলারের নয়, এটা হোল নেশনস নাও ডিবেটিং ওয়েদার ইট ইজ এ লিগ্যাল অর ওয়েদার ইট ইজ এ ইলিগাল ইমিগ্রেশন মাইগ্রেশন বিল ইজ ইলিগ্যাল। That makes a point. A point is very clear যে পাবলিক ক্যান সে, যেহেতু ইট ইজ এ পাবলিক অথরিটি, হোম অফিস বা প্রাইম মিনিস্টার ইজ এ পাবলিক অথরিটি, so a public can challenge that the home minister বা prime minister বা parliament, parliament তৈরি করে, if parliament pass any law, a public can say this is unlawful, they have the right. এই রাইটটা কিন্তু হাইকোর্ট দিয়েছে, আমরা আন্ডার জুডিশিয়াল রিভিউ যেটা করি, যেটা যে পাবলিক অথরিটি এমন কিছু করতে পারবে না যেটা এগেইনস্ট পাবলিক ইন্টারেস্ট অথবা এগেইনস্ট হিউম্যান রাইটস, এগেইনস্ট কোনো প্রভিশনের এগেইনস্টে। যদি এখানে একটা জিনিস আমি বলবো যে অনলি ইন 2022-তে আপনার ডিঙ্গি দিয়ে বা আপনি নদীপথ দিয়ে বা পানিপথ দিয়ে মানুষের সংখ্যা হলো 44,000, এবং এইখানে যেটা হোম সেক্রেটারি বলেছেন এনাফ ইজ এনাফ, অর্থাৎ আমরা আর সহ্য করার মতো নয়, এবং এইখানে যেটা বলা হচ্ছে ওভার 5 মিলিয়ন পাউন্ড আপনার এই যে অ্যাকোমোডেশন অ্যাসাইলাম সিকারদের অ্যাকোমোডেশনের জন্য দেওয়া হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে মেজরিটি অফ ফ্রম দ্য আলবেনিয়া ইজ এ সেফ কান্ট্রি। আলবেনিয়া কিন্তু যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি নয়, যেটা কিন্তু আমরা ইউক্রেনে দেখছি অথবা আফগানিস্তানে দেখছি, এবং সেখানে বলা হচ্ছে এই যে নোভোটেল হোটেলে কিন্তু রাখা হচ্ছে আপনার এইরকম
স্টার হোটেলে রাখা হচ্ছে, এবং এই যে ট্যাক্স পেয়ারের মানিগুলো, এবং এই যে আমি স্বীকার করছি আপনার সাথে যে এই যে 44,000 মানুষের মধ্যে সবাই যে রাইট দোজ আর দি পয়েন্টস অন বিহাফ অফ দি গভর্নমেন্ট। এক্স্যাক্টলি। আমার প্রশ্নটা, যে আমি যদি প্রশ্নটাকে একটু পাল্টিয়ে বলি, জি জি, ইট ইজ দ্য ফেইলিয়ার। তোমার বর্ডার কন্ট্রোলটা ফেল করছো। কিভাবে? না, ইউ ফেইল। কিভাবে বলবেন আপনি সেটা? কারণ এখন বর্ডারে এসে যদি জি কেউ বলে আমাকে বাঁচাও, জি, তো আপনি তো সিগনেটরি ইন এ ইউনাইটেড কনভেনশন, যেটা 1951 কনভেনশন, ওইটা থেকে যদি আপনি কি উইথড্র না করেন, জি, ইফ ইউ ডোন্ট উইথড্র ইয়োরসেলফ, জি, দিস ইজ বাউন্ড, আপনি অব্লিগেশন আপনার। ইন্টারেস্টিং। আরেকটা আইনগত এই ইলিগাল ইমিগ্রেশন বিলে রয়েছে যে সাগরের মধ্যে কেউ যদি ডিঙ্গি নিয়ে আসে, তে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে নৌবাহিনী গিয়ে তাকে মানে ওই এই যে নিয়ে আসবে, উদ্ধার করবে। আইনাই কিন্তু ট্রায়ালের মধ্যে দেবে যে উনি অবৈধভাবে উনি ইউকের ল্যান্ডের টেরিটরিতে ঢুকেছেন। নো, এখানে বলা হচ্ছে 4 বছরের জেল ম্যাক্সিমাম, কেউ যদি অবৈধভাবে যদি। দ্যাট ইজ এ ডিফারেন্ট সিনারিও। আমার প্রশ্নটা হচ্ছে অ্যাসাইলাম শব্দটা, প্রশ্নটা আসছে কিন্তু অ্যাসাইলাম নিয়ে। কেউ অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না। আমার এজ এ লয়ার হিসেবে আমার প্রশ্ন থাকবে হোম সেক্রেটারির কাছে, আপনি কি পড়েছেন 1951 কনভেনশন? ওটা যদি পড়েন, ওটাতে পরিষ্কার লেখা আছে যে কোনো সিগনেটরি রাষ্ট্র ওই 1951 কনভেনশনের যে আর্টিকেলগুলো আছে ওইগুলার বিপরীতে কোনো ল তৈরি করতে পারবে না। তা আপনি ল তৈরি করলে যদি আপনার ডোমেস্টিক কোর্টগুলা যদি আপনার পক্ষেও দেয়, আমি মানলাম, আপনি রুয়ান্ডার কথাটা আমি মানলাম, ডোমেস্টিক কোর্ট হয়তো আপনাদের পক্ষে দেবে, কিন্তু ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস যেটা, সেটা তো দেবে না। ওই ইউরোপিয়ান কোর্ট যেটা, সেটা তো 1951 কনভেনশনে আলোকে করবে। তাহলে মুক্তির একই পথ, 90 কনভেনশন থেকে উইথড্র করতে হবে প্রথম, যেটা আমরা শুনেছিলাম রুয়ান্ডার কোয়েশ্চনে, যে আমরা দরকার হলে ওইটা থেকে উইথড্র করে ফেলবো, কিন্তু সেটা তো হয়নি। আমার প্রশ্ন হচ্ছে এইটা ক্লিয়ারলি পরিপন্থী, এটা করতে পারবেন না, এবং এটা লিগ্যাল চ্যালেঞ্জে যাবে। কারণ হচ্ছে এ পাবলিক অথরিটি ক্যানট মেক এ প্রভিশন যেটা ইরেশনাল কোয়েশ্চনে যদি আসে, আনলফুল যদি হয়, আনলফুল শব্দটা হয়তো আমরা ইরেশনাল থেকে আসবে, যেটা এটা আনরিজনেবল। তো আনরিজনেবল কোয়েশ্চনটা এস্টাবলিশ করতে পারলেই ইরেশনালিটিটা চলে আসলো। তাহলে তো হাইকোর্ট এখানে রয়েছে, আপনি কি হাইকোর্টকে বাদ দিবেন? আমি আসবো, যেখানে বলা হচ্ছে ইউ ক্যানট গো ফর জুডিশিয়াল রিভিউ, অন হোয়াট বেসিস? আপনি খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, হাইকোর্টের কথা বলেছেন, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের কথা বলেছেন, এবং আমরা ইউনাইটেড নেশন, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন থেকে একটা স্টেটমেন্ট আছে, আমরা পরবর্তী সেগমেন্টে সেটা নিয়ে আলাপ করব। দিস ডিবেট হ্যাজ স্টার্টেড এন্ড ইট উইল গো অন এন্ড ইট উইল কন্টিনিউ। আমি ফুললি কনফিডেন্ট দিস উইল বি এ লিগ্যাল ব্যাটল হবে, এবং লিগ্যাল ব্যাটলে কোথায় যাবে আমরা বলতে পারি। তাইলে আপনি বলছেন দিস উইল বি এ লিগ্যাল ব্যাটলে যাবে, আমি নিশ্চিত আসবো আপনার কাছে। দর্শক, স্কাই নিউজের আমরা এই যে ওয়েদার ইলিগাল মাইগ্রেশন বিল 2023 লিগ্যাল না ইলিগ্যাল সেটা নিয়ে ডিবেট আমরা চলছে এবং চলবে, এবং ইট উইল কন্টিনিউ। এবং কালাম ভাই বলছেন যে এটা ইট উইল ফেস দ্য লিগ্যাল চ্যালেঞ্জ অ্যান্ড লেটস সি হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার। আমরা এই মুহূর্তে কলারের দিকে যাই, আমাদের অনেক সম্মানিত কলার অপেক্ষা করছেন, এবং পরবর্তী সেগমেন্টে আবার আমরা চেষ্টা করবো আর একটু আলাপ করার জন্য। দর্শক দেখি কে আছেন লাইনে। হ্যালো জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন? ভাই, আমার প্রশ্ন হলো, আমার দ্বিতীয় বিয়ের 2টা বাচ্চার লাগি 8 মাস আগে ব্রিটিশ পাসপোর্টের লাগি অ্যাপ্লিকেশন করছিল। ওকে, তো 4 মাস আগে আমার ইন্টারভিউ নিছে এরা, বাট আজ পর্যন্ত কোনটা জানান না। ওকে, খুব সংক্ষেপে হইলে একটু ওয়েট করতে হইবা, এটা আমরা সবাই জানি। এক্সকিউজ মি, সরি, মানে একটা ব্যাকলগ আছে প্রত্যেকটা জায়গায়, এই ব্যাকলগের কারণে একটু লেট হচ্ছে। এখন যতজনে প্রোগ্রাম শুনছেন সবাইকেই বলছি আপনারা একটু ধৈর্য ধরবেন, এবং আমরা লয়ার হিসেবে আমরা কিন্তু প্রচুর ফোন কল আমাদের কাছে আসে, কেন ডিসিশন দেয় না, কেন হচ্ছে না। দে হ্যাভ দি লিগাল একটা বিরাট ব্যাকলগ, এই কারণে দেরি হচ্ছে। সো ওয়ারির কিছু না,
you need to wait. That is a provision. ফ্যান্টাস্টিক। দর্শক, আসলে হোম অফিসের উপরে প্রচুর ব্যাকলগ রয়েছে হোম অফিসের, এবং সেজন্য একটু দেরি হচ্ছে। সো দেরি হইলেই যে ওয়ারি করতে হবে এরকম কিছু না। কালাম ভাই যেটা বলছেন আমরা 100% একমত, এবং একটু অপেক্ষা করেন। আমরা জানি ধৈর্য ধরা আসলে খুবই কষ্টকর, কারণ বাচ্চা বাংলাদেশে, আপনি এই দেশে, বাট সিস্টেমের মধ্যে আপনাকে থাকতে হবে। আমরা যাব পরবর্তী কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন প্লিজ। ভাই আমি একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন যে এই যে আনডকুমেন্টেড মাইগ্রেন্ট আছেন 10 বছর 15 বছর 20 বছর বা আরো কেউ আছে, কোনো ডিসিশন নাই, রিভিউজ হইয়া বারবার রিভিউজ, ফার্দার এডুকেশন করার কোনো ডিসিশন নাই, এদের ব্যাপারে সবার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? দর্শক, এইখানেও আমি আপনারে কই, এখানেও ইলিগাল মানুষের লাগে ক্লিয়ার কিছু প্রভিশন আছে। যেমন বাচ্চা যদি 7 ইয়ার্স থাকে, আপনি সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারেন, লিভ টু রিমেইনর। আপনার যদি 20 বছর হয়, আপনি লিভ টু রিমেইনর অ্যাপ্লিকেশন করতে পারেন। আর 20 বছরের নিচে যদি হয়, আপনি যদি বাংলাদেশও বা যে দেশ থেকে আইসুন এই দেশও যদি মারাত্মক সমস্যা দেখাইতে পারেন, তাইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সো সেট অফ প্রভিশন ইজ দেয়ার। আপনি যে ইলিগাল প্রভিশন মানুষের নাই, এটা হইতে পারত না। বাট আপনার যদি রিফিউজ করিলা যে বারবার অ্যাপ্লিকেশন করলে যে দিলেইব, এটা ঠিক নাই। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আমরা যাব পরবর্তী কলারের কাছে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি চলে আসার জিনিস বুঝতাম আপনারা জি হোকা আপনারা যে আনসার সবটি যেটা জি আপনার খুব সংক্ষেপে, আমরা আসলে প্রচুর কলার, সেজন্য আমরা একটু ছোট করে উত্তরটা দিচ্ছি আর কি, বলেন। জি ভাই, আমার একজন স্টুডেন্ট অক্টোবর থেকে ওদের সবাই ক্লাস করা ইউনিভার্সিটিতে। জি জি। তো তাই অলরেডি তাই আসতে গেছে, বাট ম্যারেজ রেজিস্টারটা হয়েছে না। ওকে। তো ম্যারেজ রেজিস্টারটা হইল কি জুনের 21 তারিখ। রাইট। এখন ইউনিয়ন যে অবস্থা লাগাইছে, তারা আসলে ফেস টু ফেস ক্লাস করতে দিন। এখন তাই যদি আপনার এই খাম দেখাইতে হয়, যদি তখন তাই খাম দেখাইতে পারবে না। ফেস টু ফেস ক্লাস করলে তাই খাম করবা কোন টাইমে? খাম দেখানি না, খাম করা। জি খাম করা, খাম করা গেছে। খাম করতে হলে তো 6 মাসের পে স্লিপ লাগবে, তার অ্যাপ্লিকেশন করতে হইলে। জয় জয়। তো আপনার প্রশ্ন? টাইমকে তাই ইউনি মিস দিতে পারবা না। ওকে ওকে। না না না, ইউনিভার্সিটি মিস দিতে পারতা না। এই কারণে ইউনিভার্সিটি মিস দিলে ইউনিভার্সিটি হোম অফিসে জানাই দিব যে স্টুডেন্ট ইজ নট ফলোইং দ্য কোর্স। তখন হোম অফিসে তার যে ভিসা যেটা আছে, এটা কার্টেল করিয়া 60 ডেজর নোটিশ দিলেইব। তো এটার লাগে ইউনিভার্সিটি কন্টিনিউ করতে হইবা। যদি মনে করেন যে 6 মাসের কিছু মান্থ হয়ে গেছে, কি ফিউ মান্থস রয়েছে, আপনি যদি মনে করেন যে ইউনিভার্সিটি ফলো করা ভেরি ডিফিকাল্ট, তাইলে একটা অ্যাপ্লিকেশন একটা মারি দিতে পারবা। অ্যাপ্লিকেশনটা যদি করে দেন যে 3C লিভটা কন্টিনিউ হয়ে যাব, এর ভিতরে 6 মাস যখন কাম কমপ্লিট হয়ে যাব, আপনি একটা ভেরিয়েশন করে দিতে পারবেন FLR-M, যেটা আমরা নর্মালি করি আর কি। আর একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং করিয়া একটু লম্বা করা যায়। সো দ্যাট ইজ এ টেকনিক্যাল, বাট এটা আমরা ডিটেলস কইতে পারতাম না। সেগুলোর লগে যোগাযোগ করেন যেন আপনারা প্রপার অ্যাডভাইস দিব। দেয়ার আর ওয়েজ টু হাউ টু, এটারে হয় আমরা হয় একমত করা আর কি, একটু ইয়ে করা, একমত করিয়া করা। কারণ আপনার একটা অ্যাপ্লিকেশন হোম অফিসে দিলেও কিন্তু পেন্ডিং হয়ে যাব। তখন যদি ইউনিভার্সিটি জানাইও দেয় হোম অফিস, আর সমস্যা হইতো নাই। সো 3C লিভস কন্টিনিউ থাকলে ইন বিটুইন 3C লিভ ভেরিয়েশন করা যায়। এটা কিন্তু করতে পারবা, খুব কেয়ারফুলি করেন জানো। বাট ওভারস্টেয়ার হই না যেন, ওভারস্টেয়ার বা বিসাজ গেলে কি it will be a difficult situation. যেহেতু কালাম ভাই তান তো অলরেডি ম্যারেজ এখানে ইউ আছে, এখানে একটা জিনিস আছে যে দুজনের ইনকামও কিন্তু ইউজ করা যায়। এটা করা যায়, বাট তাই করা 6 মাস হইতে তোরা সময় লাগবে। সময় লাগলে আপনি যেটা কইছেন, ওটা হইলে যদি লিঙ্গার করিয়া দেন, that is wise। মানে আপনি যেটা কইছেন পয়লা 10 ইয়ার্স এর অ্যাপ্লিকেশন করলা, FLR-FP করলা, আর পরে যে সময় ইনকাম রেডি হইলো, A1 হইলো, বিআর রেজিস্ট্রি গুলো সব তো হইগুলো কি FLR-M ভেরিয়েশন করলা বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবা ডিউরিং দিস মান্থ, কোনো সমস্যা হইতো না। ওটাও আমরা নর্মালি কইয়া দিই আর কি। সো দ্যাট ইজ, বাট বেস্ট হইলো যদি রাইট ওয়েতে রাখতে চাই, ইউনিভার্সিটির ফলো করতে তার ভিসা থাকলো, প্রপার ওয়েতে FLR-M করতে পারবা, এবং ইনকামটা কিন্তু দুইজনের ইউজ করা যায়। দুইজনের ইউজ করতে পারবা। সো এটা একটা অ্যাডভান্টেজ কালাম ভাই, এটা একটা অ্যাডভান্টেজ। মানে দুইজনের ইনকাম যদি ইউজ করা যায়, তো অনেক ক্ষেত্রে 18,600 ইনকাম ইউজ করতে হইলে ইউনিভার্সিটি কন্টিনিউ রাখতে হইবে, তাহলে তার ইনকাম কাউন্ট হইতো যদি তাই ওভারস্টেয়ার বা তার ইউনিভার্সিটি যায়। আবার যদি তার ওয়াইফর যদি ইনকাম যদি থাকে, যদি আপনি অ্যাপ্লিকেশন করে দেন FLR-FP,
তখন কিন্তু আপনি কাম কন্টিনিউ করতে পারবা আপনার স্টুডেন্ট ওয়ার্ক Yeah. বিকজ দি প্রিভিয়াস কন্ডিশন উইল ফলো Yeah. ওটাও রিলাই করতে পারবা FLRM অ্যাপ্লিকেশন সো অপশনস আছে এটা গুড কেস এটা জুই করা যায় কোনো সমস্যা ওরা নেই। আপনার সাথে একটু আলাপ করতাম চাইলাম অনেকে আসলে মানে চিন্তা করেন ওকে দেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে দাও তাইলে কয়দিন লম্বা হয়ে যাব ফার্দার লিভ টু রিমেইন হোয়াট ইজ দ্য ডিফারেন্স আপনি কি তা মনে করেন অ্যাসাইলাম করতে পারবা বিকজ ডিউরিং যদি ভিসা থাকা অবস্থায় যদি অ্যাসাইলাম ক্লেম করেন তাই লফুল রেসিডেন্সটা কন্টিনিউ হয় এবং অ্যাসাইলামর পেন্ডিং যতদিন থাকবো অতদিন হি ক্যান ওয়ার্ক অন প্রিভিয়াস কন্ডিশন Yeah. এবং অ্যাসাইলামর পেন্ডিং অবস্থায় তাই নিয়ে করতে পারবা বাট ডিফারেন্স আমি যেটা মনে করি যে ইটস নট অলওয়েজ ওয়াইজ আপনার যদি অ্যাসাইলামর গ্রাউন্ডস না থাকে তাইলে এটা কিন্তু কোনো গ্রাউন্ডস সাজেস্ট করি না ও কারণে যে যেটা রাইট ওয়েতে আর অ্যাসাইলামও কিন্তু ভেরিয়েশন হইতো নাই হয় না ভেরিয়েশন অ্যাপ্লিকেশন হয় না সবচেয়ে বড় জিনিস হলো কি আপনার যে ফলস ক্লেম করাটা ঠিক নাই আপনি যে ফার্দার লিভ টু রিমেইন 10 ইয়ার্সর যেটা কইছেন যদি তাই অ্যাপ্লিকেশন করই না এইটা কিন্তু 10 ইয়ার্সর এটা কিন্তু লিগ্যালি তাই করতে পারেন সো এখানেও কিন্তু কোনো ফলস ইনফরমেশন হচ্ছে না লিগ্যাল একটা অপরচুনিটি আছে যে FLR-FP অ্যাপ্লিকেশন করার পরে যদি মনে করেন ডিলে হওয়ার ইভেন FLR-FP যদি রিফিউজও করে দেন উইথিন 14 ডেজ কিন্তু FLR-M করে নিতে পারবা সো অপশনস ওপেন হইলো রাইট ওয়েতে যাওয়া আমি মনে করি রং ওয়েতে ফলস স্টেটমেন্ট ফলস কেস আমরা কোনোভাবে সাজেস্ট করি না যে মিছা মাইত্যা কেস করা এটা আমরা কোনোভাবেই কোনোদিন আমরা এলাও করি না দ্যাট ইজ গুড প্র্যাকটিস হাসামাতিয়া রিফিউজ হতো লাভ ট্রুথ আপনার বিয়ে হয়েছে আসামাইত্যা যদি অ্যাপ্লিকেশন করেন ইউ ক্যান কন্টিনিউ টু ইয়ার অ্যাপ্লিকেশন ট্রুথ থাকবা অলওয়েজ হল সময় যে হাসামাত হন দেন হোম অফিসে এটা পজিটিভলি কনসিডার করে ধন্যবাদ কালাম ভাই আসলে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ ছিল সেজন্য আমরা একটু লম্বা করেছি আমাকে বলা হচ্ছে প্রচুর সম্মানিত কলার অপেক্ষা করছেন দেখি কে আছেন লাইনে হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জানতাম আসলাম ভাই আমি 10 ইয়ার্স জরুলে আমার অলরেডি 3 টাইম ফিনিশ হয়ে গেছে জয় লাস্ট টাইম কতদিন লাগবে আমি দিন পাঠাই এখন তো অ্যাপ্লাই লাগি আপনি ফয়লা কবে কত ইংরেজিতে আপনি ফয়লা 10 ইয়ার্স রুটে ভিসা পাইছিলা 2014 এর কোন মাসও মেবি মার্চ ওকে সো মার্চ 2024 আপনার 10 ইয়ার্স হয়ে যাব ঠিক আছে সো মার্চ 2024 যদি এর ভিতরে একটার লগে আর একটা থাকা অবস্থায় আবার যদি অ্যাপ্লাই করিয়া থাকেন তে 10 বছর হয়ে যাব 2024 যদিও আপনার ভিসা শেষ হইব গিয়া 25 আপনার 25 পর্যন্ত অপেক্ষা করা লাগবে না 24 যেদিন আপনার 10 বছর পুরো হয়ে যাব এদিন আপনি বাই হ্যান্ড হোম অফিস থেকে গিয়া আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং B1 দুইটা লাগবে আপনি গিয়া বাই হ্যান্ড আতে গিয়া লইয়া আইতে পারবা 24 আওয়ার্স আর যদি অ্যাপ্লাই করেন আপনি মিনিমাম 12 উইকস লাগবে ইনডেফিনিট লিভ টু রিমেইন দিস সর্ট অফ কেস আপনার 12 টু 3 মাস থেকে 6 মাস আর কি তার স্ট্যান্ডার্ড টাইম আর আপনি যদি উড়াউড়ি থাকে তাড়াহুড়া থাকে আপনি বাই হ্যান্ড আনতে পারবা প্রায়োরিটি সার্ভিসও আছে সো অপশনস আপনি পয়সা খরচ করলে কিন্তু প্রিমিয়াম সার্ভিস আছে ওটা কি করতে পারবা ধন্যবাদ আমরা যাব পরবর্তী কলারের কাছে দেখি কে আছেন লাইনে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার প্রশ্ন ওকে আপনি দেশের কাজে দিয়া করোনা নি আর লোন না আর বাদ না নি এটা ডাইরেক্ট রেজিস্ট্রেশন ফিল হয় উদ্দেশ্য না আপনি ফিল রেজিস্টার করতে হয় ওকে সো আপনি যদি বাংলাদেশও গিয়া বিয়া করেন হ্যালো আর ওদেশও আইলে আপনি রেজিস্টার করার দরকার হইব নি ওখান কইরানি যে আনালে রেজিস্টার না করো এটা কেমনে ভাবে কই ফুড আর দিন আর একটা জিনিস ওয়ান মোর থিং আই উড লাইক টু অ্যাড ইফ দ্য রিলেশনশিপ ইজ ব্রোকেন and the person is British and the other person is unlegal, can they still use the other person's details because the other person is British and remain in the UK? Because the relationship is broken, they're still using my DNA when they're not supposed to use my DNA. Can you please elaborate a little bit on that? Okay. The question is, Kalambai, if someone married in Bangladesh and return to this and travel to the UK, then whether this marriage is valid or whether they need to register to the marriage registry. This is very good question. It is one question. The second question the caller asked, if the relationship is broken down and for the purpose of children, whether the other person who came from Bangladesh is entitled to get DNA from him to test the DNA test for the children. Or whether this, well, say for example, his spouse
or the person who came from Bangladesh, whether he or she is entitled to use the other person details for her own benefit. This is the question. First question is, if marriage took place in Bangladesh in accordance with the Bangladeshi law, that is valid under British law. You don't That's need right. to re-register again in Yeah. the UK. There is a misconception. A lot of people thought that Islamic marriage in Bangladesh not valid. This is not right. Yeah. Bangladeshi law allows the Islamic marriage in accordance with the Islamic Sharia. Yeah. And that marriage is completely valid under British law, Well, if registered. yeah, good. So clear. Second point is, if one parent in Bangladesh, another parent in the UK, you said about DNA. No. Both parents are in the UK. Yes. And they divorced or they separated. Okay. Can the DNA test okay, will be okay. used Now to I determine got- the relationship of the children? Now I got point. Very Yeah. important question. Yeah. If there is a dispute about one parent Paternity. saying paternity, there is a clear provision under British law that a person can apply for paternity test. This is a declaration of paternity. A specific order from the Specific. family code. If, for example, father is not willing to give DNA Yeah. or mother is not willing to give DNA, the child himself can apply for declaration of parentage. Yeah. Or a mother can apply on behalf of child as a litigant friend. Yeah. Litigant friend on behalf of the child for a declaration of paternity. In that circumstances, court will issue a notice to father to come forward to the court and say why he is not willing to go for DNA. If the father refused to give DNA, If refuse, court can ask or make a declaration that this child is a son of Mr. So-and-so. And- Or court can ask the father to go for DNA. But there is a law, a court cannot enforce a person for DNA because this is a simple personal matter. So, but court simply will make an order that this child is the son of Mr. So-and-so. And this will be accepted in all applications as a paternity declaration. So regardless whether you go for DNA or not. Yeah. So, but court will try to Circumstantial convince you. evidence. You will go to the court will ask if you say he is not your child, so go for DNA. It is incumbent upon you go for DNA. Otherwise, court will make his own declaration. The child is son of Mr. So-and-so. I did 2-3 cases. So, court another provisions, another question he asked, say for example, if the wife wants to use the husband details, well, it is not the husband details. When the wife make the application, and if she was asked, were you previously married? Yes, I was married. Then obviously the question will be, what was your ex name, date of birth? So by using these details, is not breaching someone's No, this is confidentiality. No. This is not a breach of confidentiality. No, because he is your child. Yeah, exactly. A child is entitled to use father's details to establish that he is the son of Mr. So-and-so. Yeah. So this is not a breach of confidentiality. Even if the wife because she is using her ex details. Yeah. So this is not breach of confidentiality because this is the evidence of truth. Because she been to a relationship. Child's parental root. Yes. Yeah. This will not be a breach of confidentiality. Yeah. No way. থ্যাংক ইউ দর্শক আমরা আসলে বিরতিতে যাব বিরতিতে যাওয়ার আগে Father is not third party. No, father is not third party এবং ex-husband is not a third party as well. No. For the purpose of information. Information for the determination of child's paternity. Exactly. This is a determination of child's paternity. They can use all the information আমরা as যাব much as. আমরা যাব পরবর্তী কলারের কাছে দেখি কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্ন প্লিজ আমার প্রশ্ন হলো আমি 7 ইয়ার্স থেকে আজকে আমি লিগে নিলাম বাদে আমার একজন বাচ্চা হয়েছে জয় তো বাদে আবার 2 বছর আড়াই বছর বাদে যে এক্সটেনশন করা লাগে অফটা করছি আমি আর আমার যে বাচ্চা 2 নম্বর বাচ্চা জয় 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 আর আমার বড় যে বাচ্চা তাই ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে জয় তো ওখানে আমি জানতাম যে আমার ছোট বাচ্চা কতদিন লাগবে ব্রিটিশ পাসপোর্ট খাইতে তান 10 বছর হবে হইব
তান 10 বছর হইব তো তান এখন 2 চলে বর্তমানে তো তাই না 8 বছর বাদে ব্রিটিশ পাসপোর্ট পাইবা ওকে আর অল্টারনেটিভ প্রভিশন হইল অল্টারনেটিভ যেটা আপনার ইনডিফিনিট লিভ কোন দিন হইব আপনার যেদিন ইনডিফিনিট লিভ হইব এর বাদেও কিন্তু বাচ্চার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারবা হইল গিয়া যেটা আগে হইব আর কি 10 ইয়ার্স অথবা আপনারটা যেটা আগে হইব ওটা করে দিবা দর্শক তান বা তান হাজবেন্ডর ইনডিফিনিট ওয়ার বাদে দর্শক এই ছিল আজকের আমাদের একটা বিরতিতে যেতে হবে বিরতির পর আবার আমরা চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ও না এটা আসসালামু আলাইকুম দর্শক আবার বিরতির পর আবার আমরা চলে এসেছি চ্যানেলস লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠানে এবং আমরা বিরতির আগে আমরা আলাপ করছিলাম আসলে বেশ কিছু বিষয় নিয়ে এখন সর্বশেষ আসলে ইমিগ্রেশন বিল ইলিগাল ইমিগ্রেশন বিল 2023 যেটা কিনা হাউস অফ কমন্সে এসেছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং সোয়েলা বেবারম্যান যিনি হলেন হোম সেক্রেটারি তিনি আসলে বলেছেন যে দিস ইজ দ্য বেস্ট ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্টের জন্য এটা নিয়ে এসেছেন এবং উনি ইলিগাল ইমিগ্রান্টদের রুট আউট করার ঘোষণা দিয়েছেন এবং সেইখানে বলা হচ্ছে দেয়ার ইজ নো লিগ্যাল আপনার ইলিগাল ইমিগ্রেশন এবং যারা আসবেন তাদেরকে বহিষ্কার করে দিবেন তাদের অ্যাসাইলাম নেবেন না বিভিন্ন ধরনের কথা আসছে এবং একটা নিউজ আমি আপনাদের টেলিভিশন স্ক্রিনে দেখতে পারবেন ইউনাইটেড নেশনসের আসলে একটা বক্তব্য এসেছে এবং এখানে বলছে ইউকে অ্যাসাইলাম বিল উড আন্ডারমাইন ইন্টারন্যাশনাল ল সেইজ ইউনাইটেড নেশন রিফিউজি এজেন্সি অর্থাৎ ইউনাইটেড নেশনস আন্তর্জাতিক জাতিসংঘ যেটা জাতিসংঘ রিফিউজি এজেন্সি বলেছে যে এটা যে প্রচলিত আপনি যেটা শুরুতে বলেছিলেন প্রচলিত যে আমাদের যে জেনেভা কনভেনশন 1951 যেটা অ্যাসাইলামের মূল যে ব্যাকবোন যেটা সেটাকে নাকি আন্ডারমাইন করবে এবং এটা কিন্তু ডিটেল সিএনএন এর নিউজে ছিল এটা দ্যাটস ট্রু এটা আন্ডারমাইন করবে এই কারণে একজন অ্যাসাইলাম সিকার সে তো হি ইজ পারসিকিউটেড ইন হিজ ওন কান্ট্রি এবং পারসিকিউটেড হওয়ার পরে সে কিভাবে আসলো সেটা কিন্তু মুখ্য না সে ইলিগালি আসতে পারে লিগালি আসতে হোয়াট এভার মিনস সে কিন্তু এসে আপনার কাছে আশ্রয় চাচ্ছে কিন্তু আপনি তাকে দিচ্ছেন না তার মানে ক্লিয়ারলি 1951 এর যে কনভেনশনের পরিপন্থী এটা এবং নট অনলি দ্যাট এবং এটা বলা হচ্ছে যে ইউকে পার্লামেন্ট কোনো আইন পাস করবে না যেটা 51 এর কনভেনশনের পরিপন্থী হয় এবং সেটাই তো চ্যালেঞ্জ হতে এই বিলটা তো যাচ্ছে পরিপন্থী তো পরিপন্থী হলে আমার কথা হচ্ছে লিগ্যাল চ্যালেঞ্জে যাবে এবং এটা তো হাইকোর্ট বসে রয়েছে ওকে আমি যদি আপনাকে একটা জিনিস বলি মূল যে ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ ইলিগাল ইমিগ্রেশন বিল 2023 এর মানে মূল প্রতিপাদ্য হচ্ছে অর্থাৎ ইলিগালি যদি আপনি এই দেশে ঢোকেন তাহলে আমরা আপনাকে কোনো ধরনের রেমেডি আমরা দিব না এইটাই তো ইটসেলফ ইজ এইখানে তো বলে নাই যে আমরা অ্যাসাইলাম দিব না অর্থাৎ আপনার যদি অ্যাসাইলাম দরকার হয় আমরা দিব বাট when you entered into the UK আমি যতটুকু প্রভিশন পড়েছি যেটা যে in 28 days you cannot make an application for asylum you cannot go for না এরকম প্রভিশনটা এরকম কাদের বেলায় যারা ইলিগালি আমি সেই কথাটা বলছি অর্থাৎ আপনি আমার প্রশ্নটা হচ্ছে সে কিভাবে আসলো সেইটা কিন্তু 1951 এর কনভেনশনের কোনো কোয়েশ্চন না কোনো কনসিডারের কোনো ম্যাটারই না সে যেভাবেই আসুক সিগনেটরি স্টেটের ডিউটিটা হচ্ছে টু অ্যাসেস হিজ ক্লেম তার ক্লেমটা অ্যাসেস করে যদি দেখা যায় এটা আনফাউন্ডেড ইউ শুড রিমুভ হিম সিম্পল ইজ দ্যাট তাহলে ইউ ক্যান তাকে থার্ড কান্ট্রিতে রিমুভেবল করতে পারেন যেরকম আমরা নর্মাল অ্যাসাইলামের যে প্রসিজিওর আপনি ভাবলেন তোমার কথা শুনবো না তার মানে ডাইরেক্টলি ইউ আর ডিনাইং 1951 কনভেনশন এইখানে আমি আপনাকে একটা জিনিস বলি ইউক্রেনিয়ান ন্যাশনাল টোটাল অ্যাসাইলাম সিকার হলো 210,000 210,000 মানুষকে এই দেশে নিয়ে আসছে এবং নট এ সিঙ্গেল পারসন কেম এন্টার ইনটু দ্য ইউকে ইলিগালি তাদেরকে সিম্পল একটা অ্যাপ্লিকেশন সেটেলমেন্ট স্কিমের মতো দেওয়া হয়েছে যে আপনি যদি ইউকেতে আসতে চান তাহলে আপনার একটা ইউক্রেনের একটা কাগজ একটা আইডি অথবা পাসপোর্ট আপনি জমা দেন আমি আপনাকে আমরা পাঠিয়ে দেবো এবং এটা দিয়ে আপনি প্লেনে চলে আসতে পারবেন দিস ইজ দ্য সেফ লিগ্যাল রুট টু ক্লেম অ্যাসাইলাম দিস ইজ দ্য সোয়েলা বেপারম্যান অথবা আপনার ঋষি সুনাক বলছে আমি যদি একটা অল্টারনেটিভ প্রসঙ্গটা বলি যে যদি জিনিসটা এরকম হতো you take the asylum claim, you employ more immigration officers, case worker, and make a decision as soon as possible. Yeah. And
মেক অ্যারেঞ্জমেন্ট ফর রিটার্ন। ডিটেনশনে রাখার বেলায় কিন্তু কোনো আইনত কোনো ইয়ে হচ্ছে না, ব্রিচ হচ্ছে না। ইউ ক্যান কিপ সামওয়ান ইন দ্য অ্যাকোমোডেশন সেন্টার, দ্যাট ইজ নট এ ব্রিচ অফ ল। ব্রিচ অফ লটা হচ্ছে তুমি মুখ খুলতে পারবা না 28 দিন, এবং দ্যাট শুড বি এক্সটেন্ডেড 45 ডেজ হতে পারে। ইউ ক্যানট সিক কোর্টের রিড্রেস সিক করতে পারবা না। তো তারপরে কথা হচ্ছে বেইলের অ্যাপ্লিকেশন করতে পারবা না। দিজ আর একেবারে ডাইরেক্টলি সাংঘর্ষিক। এবং এখানে একটা জিনিস বলা হচ্ছে টেরোরিস্ট আইনে যাদেরকে গ্রেফতার করা হয়, অ্যারেস্ট করা হয়, তাদেরকে কিন্তু 28 ডেজের ভিতরে উইদাউট এনি রিড্রেস। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। না আমি কম্পেয়ার করতেছি, টেরোরিস্টদের বেলায় কিন্তু 28 দিন কোনো বেইল করা যায় না এবং 28 দিন আপনাকে থাকতে হবে। দিস ইজ দ্য কুলিং পিরিয়ড। একজন সিম্পল মানুষ, সে একটা দেশে এসে পারসিকিউটেড, আপনি এটা কিভাবে, এটা আমি মনে করি যেটা আমি লইয়ার না, আমি একজন সাধারণ মানুষ যদি হয়, আমি বলবো এটা আনরিজনেবল। এটা কেন আনরিজনেবল এবং আনলফুলও বলা যায়, কেন এটা আইনের সাথে সাংঘর্ষিক হবে? এই কারণে যে তাকে আপনাকে শুনতে হবে, ইউ আর সিগনেটরি, এবং শোনার পরে আপনি তাকে, এটা তো বলে নাই যে ইউ ক্যানট রিফিউজ বা ইউ ক্যানট রিমুভ, এটা তো আসছে না। তার মানে হচ্ছে ইউর ফেইলিওর টু রিজলভ দি অ্যাপ্লিকেশনস। এটা অ্যাপ্লিকেশন 2 বছর কেন পেন্ডিং থাকবে? আপনিই তো সুযোগ করে দিচ্ছেন। আপনি একটা অ্যাপ্লিকেশন করার পরেই আপনি দিলেন 2 ইয়ার্সের একটা কার্ড। তার মানে ইউ আর অ্যালাউইং হিম অ্যাট লিস্ট 2 ইয়ার্স টু স্টে ইন দ্য ইউকে। আমার কথা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল 28 দিনের ভিতরে ইউ কনসিডার ইট এবং অ্যাসেস ইট, মেক এ ডিসিশন। তাদের কথা হচ্ছে যে লয়ারের প্যাস, আইনত জটিলতা, এগুলো নো, দিজ আর নট দি রিজন, এগুলো রিজন হতে পারে না। ইউ শুড এমপ্লয় মোর কেস ওয়ার্কার হলে মোর কনসিডারেশন হবে। রিফিউজ করো, তাদেরকে রিমুভ করো, দেয়ার উইল নট বি এনি হার্ম। এটা কিন্তু ইউএন কনভেনশনে বলে নাই যে সবাইকে অ্যাসাইলাম দিতে হবে। যে অ্যাসেস করে যদি দেখা যায় হি ইজ পারসিকিউটেড, দেন তাকে দিতে হবে। দ্যাট ইজ দি 51 কনভেনশনের মূল কথাটা হচ্ছে। ধন্যবাদ দর্শক, দেখা যাক আসলে এটা কতটুকু সাংঘর্ষিক সময়ই বলে দেবে। এবং আমাদের ইউনাইটেড নেশনস এর এটা আমরা দেখতেই পাচ্ছি, রুয়ান্ডা ইস্যুতে তো সেটা কি সাংঘর্ষিক হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। রাইট, এবং গ্যারি লিনেকার ওনার বক্তব্য আমরা শুনেছি, এবং অনেক আমাদের কলারভাবে বলে ফেলেছেন, বাট ওইরকম হয়তো আমরা বলি নাই। রাইট, বাট উই হয়তো স্ট্রং ভিউজ দিয়ে দিয়েছি। বাট আই থিংক, আমি পার্সোনালি মনে করি ইটস এ মোস্ট ড্রাকোনিয়ান ল। এটা আমি মোটামুটি এটা কোর্ট ইন্টারভিন করবে। From my own observation, it is not compatible with Article 8. কোর্ট এটা ইন্টারভিন করবে, এবং আমরা অনেক কেসগুলো, আমরা তো কোর্ট অফ অ্যাপিলে গিয়েছি, হাইকোর্টে কেস করি, আমরা দেখছি যে কোর্ট এন্টারটেইন করে এগুলা। ধন্যবাদ। আমরা, আমাদেরকে বলা হচ্ছে প্রচুর সম্মানিত কলার অপেক্ষা করছেন, কিন্তু আসলে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেক মানুষ কিন্তু এই ইলিগাল ইমিগ্রেশন বিল নিয়ে আসলে অনেকগুলো চিন্তা ভাবনা করছেন। সেজন্য আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করার চেষ্টা করছি। দর্শক দেখি কে আছেন লাইনে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একটা জিনিস জানতাম। জি জি, আমি আমার ওয়াইফকে আনার লাগে একটা কথা আসলাম। আমি তো এই ইউনিভার্সাল ক্রেডিট বর্তমানে আছি আর কি, আর বেতন আমার দেখাইছি 19,000 পাউন্ড। এটা কোনো এফেক্ট আইব না ইউনিভার্সাল ক্রেডিট থাকলে? ইউনিভার্সাল ক্রেডিটও কইছেন নি আপনার বেতন 19,000? জি কইছি। হওয়ার বাদে আপনার বাচ্চা আছে অন্য উদ্দেশ্য নাকি? তা দুইজন বাচ্চা আছে, আমার সেকেন্ড ম্যারেজ আর কি। ওকে, কালাম ভাই খুব সুন্দর। তাইলে ঠিক আছে, আপনি যদি আপনার ডিসক্লোজ করেন, অনেক সময় কিন্তু একটা দেখছি অনেক ফাঁক হয়, ইফ সামওয়ান 6 মাস যদি খাম দেখায়, 6 মাসে কিন্তু 9,000 10,000 হয়, যার কারণে এভরিওয়ান ইজ এন্টাইটেল ফর ইউনিভার্সাল ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট এন্টাইটেল ওই যায়। আপনি কিন্তু যদি 12 মাস কন্টিনিউয়াস থাকে, তাহলে হয়তো আরও চেঞ্জ হইব। সো এটাই কিন্তু লিগালি কোনো ব্যারিয়ার নাই। আপনার কথাটা হচ্ছে হোয়েদার ইউ আর ওয়ার্কিং ফর 6 মান্থস 18,600 আছে কিনা। আপনার ব্রিটিশ বাচ্চান দে রিসিভ দেয়ার ওন রাইটে যেটা পায়, এটা ঠিক আছে, এটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা, কোনো হার্ম হইতো নাই। কোনো জায়গাত লেখা নাই যে খাম করেন 18,600 আর বেনিফিটও তাহলে হইতো না, ইলা কোনো ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট নাই। খালি কত হইলে আপনি যারা আনতা তার লাগে 18,600। আর ব্রিটিশ বাচ্চা যারা আপনার ইউকেতে আছে, তারা তো তারা ওন রাইটে তারা পায়, তারা উদ্দেশ্য সিটিজেন। আপনার পারফেক্টলি রাইট আছেন, ইউ ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ।
ধন্যবাদ দর্শক। অর্থাৎ যারাই এই অনুষ্ঠান দেখছেন, যদি আপনি ইউনিভার্সাল ক্রেডিট ফাইন এবং একলগে যদি আপনি ইনকামও করেন, কন্ডিশন হইলো ডিসক্লোজ করতে হইব। এক্স্যাক্টলি আপনি যে কাম করেন, এক্স্যাক্টলি আপনারা ডিসক্লোজ করবা, অর্থাৎ তারা ইউনিভার্সাল ক্রেডিটে জানাইবা আমার হইল গিয়ে এই বেতন, আপনার পে স্লিপ দিবা, এবং তারপরে যদি কোনো সমস্যা হইতো না। দর্শক, আমরা যাব পরবর্তী কলারের কাছে। দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। Hello, alaikum salam. Just before, earlier on you said your ex is using your DNA and she's getting to remain in the UK. But what happens if it goes to the courts and there's 2-3 cases and she's been disproven molestation or a criminal case, yeah, and because of this, the relationship is broken, but she cannot use your DNA. The reason I'm saying by that, yeah, I'm not like yes, the situation is that I'm not going to fraud or matter, but if you are registered or not, I'm not details. So the what in your whole that idea, they have benefit, or it's a lot, I'm not going to build there. That's not fair by that. That's forgery, isn't it? Okay, I think we have already answered your question, and the fact that whatever claim she made, we discussed about the parentage or paternity, how to establish the paternity, and we also discussed that if you married in Bangladesh, there is no reason to re-register this marriage in the UK, because she came to the UK as a spouse because British authority accepted you and your wife as a spouse, and that's the reason she got the entry clearance to join you in the UK as a spouse. So which means Bangladeshi marriage certificate is valid and is recognized and is established in the UK. So although you did not register the marriage in the UK marriage registry, but this is a valid marriage. I can add something. Yeah. If the brother says, even if the marriage is not registered yet. Yeah. No, it was registered in Bangladesh. Even if, what I am saying, even if marriage is not registered, the British law allows illegitimate child to apply for a parentage test. Yeah. Even if you are a father of the child, that is the question, regardless marriage registered or not. Yeah. He can apply for parentage test. Yeah. And he can come through his father under right of abode. Yeah. What I believe. We do a lot of cases. Yeah. Regardless marriage is valid or invalid, a valid marriage is required when you bring your spouse in the UK. Well, I think since 2006, a Legitimacy Act is inapplicable. For right of abode cases. From 2006. And only a valid marriage is required if you apply for spouse. That's correct. But for child, only paternity test. Yeah. Whether you are the biological father or not. And he clearly accepts he is a biological father. Yeah. And they're trying to establish. Another question, I think we answered a couple of questions. The question is, she's claiming benefit by using my details. Is not. I don't think by using your details she can facilitate her benefit claim. So. But as part of the benefit claim, she might have to use your details because what is your ex-partner or what is your husband's name. It might be the case, but he can be assured that the UK Benefit Agency, DWP, or the police or the local authority will not entertain any misleading information, knowingly that they are separated. Nevertheless, they will allow her to use his details to claim benefits. So I can assure him that this is not the case. In that case, he can inform the authority, DWP. No. Because they are already separated. Police are involved. Criminal proceedings is ongoing. Family proceedings is ongoing. Everybody knows that they are separated. So there is no reason for him to believe that she is using his details and facilitate her benefit claim or other claims. So, caller, I can assure you, whatever understanding you got, I think totally wrong conception, because we are fully aware how the DWP work or local authority work or the family court works or the police work. And if you have made this, complaint, if you already lodged this complaint, everyone is aware of it. But she is not using your details. We are going to the next caller. Who is on the line? Hello. Hello. Hi, assalamu alaikum. I just wanted to ask a question about if you apply for someone for a visitor visa, are they allowed to overstay their visa or become legal in any way? Okay, so your question is, if someone come to this country as a visit visa for 6 months, is there any provision of
Over 6 months. Whether he can stay over 6 months. Yeah, or whether there is any provision to settle in this country permanently. There is no provision under immigration rules. A person cannot stay more than 180 days. This is the clear provision under immigration law as to visitors visa. But if someone, for example, got a visit visa for 6 months, but he came after 3 months or 4 months. In that case, he can fulfill, he can ask for another 3 months. Another 3 months extension to the Home Office that I came after 3 months when I obtained my visa. So that is permissible. Law says maximum is 6 months. So if someone stays more than 6 months, for example, if someone got visa for 5 years duration, 2 years duration, 10 multiple years duration, multiple visa, he is allowed to stay only 180 days from the date of entry. Each entry. He is not allowed to stay more than 180 days. But he is not required to obtain visa again and again. That is the facilities, not to stay more than 6 months. So the next question was, perhaps I can add something. The next question was, is there any provision under the immigration rules for someone to stay permanently? Well, in 2012, 9 July 2012, there was a provision under the immigration rules that if someone come to this country as a visitor, then he or she can apply for dependent relatives. Pre-2012. 9 July 2012. But since 9 July 2012, when the appendix came into force, then they abolished this policy. Now, still to date, it is possible to apply for further leave to remain under 10 years route to settlement, which we call. On exceptional circumstances. Perhaps you can add a bit more. That if someone said that, well, upon my arrival, there are some insurmountable obstacle has been arisen in Bangladesh or in the country of origin, that there are some issues, there are some serious difficulties, or there are some new grounds which was not at the time of traveling, then this person or he or she can make applications under exceptional circumstances or articulate if her health or health ground because of her health condition deteriorated, because she can't go or he can't go return to Bangladesh or the country of origin. Under these circumstances, he or she can make application for settlement. Kalambai, do you want to add anything? But there is no guarantee. He can make an application, but the Home Office will consider whether her or his circumstances is exceptional or there will be harsh consequences for her or his removal. So these are case to case vary. So it is entirely depends on the Home Office. But there is no immigration rules like pre-2012. To apply under dependent relative in the UK. This is directly not possible, but indirectly relying on Article 8 on exceptional circumstances. I think. But একটা জিনিস আমি কইতাম পারে, I want to add one more a little bit, that if someone decided to stay, well, irrespective, what will be the outcome? I'm not going to go back. আমি আর বাংলাদেশে ফিরে যাইরাম না. Then within 6 months' time, it's always advisable to make an application to the Home Office. That why you want to stay in this country, what are the obstacles in Bangladesh to return, these sort of things, explaining along with the evidence. If there is medical evidence, then make the application. Don't stay as an irregular or overstayer in this country. This will seriously damage her re-entering the UK as a That's visitor. Correct. If someone made an application in the UK for settlement, and if it is refused, she will not be able to come back again as a visitor. দর্শক, এই ছিল আজকের আমাদের চ্যানেলের লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠান। আমাকে বলা হচ্ছে এই অনুষ্ঠান শেষ করার জন্য। যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, কথা বলেছেন, সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা আবুল কালাম ভাই আপনাকে আজকে আসার জন্য। দর্শক, আগামীকালকে আমাদের অনুষ্ঠান রিপিট হবে সকালবেলা, আপনারা অনুষ্ঠান দেখে নেবেন ও আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়ে চ্যানেলের লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ব্যারিস্টার এবং সলিসিটর মোহাম্মদ আবুল কালাম চৌধুরী এবং আমার সাথে ছিলেন ব্যারিস্টার এবং সলিসিটর মোহাম্মদ আবুল কালাম। আমাদের দুজনের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে খোদা হাফেজ।